বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে অভ্যুত্থানের চেষ্টা, অর্ধশতাধিক আটক। বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ। মামলা দায়েরের পর বিপাকের ছাত্র আন্দোলনে আহতদের পরিবার, আসামিদের তালিকা নিয়ে বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21e চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, টেকনাফে আওয়ামী লীগ নেতার দখলে বৌদ্ধবিহার, আদালতের নির্দেশের পরেও উদ্ধার করেনি প্রশাসন। সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র লুটের প্রতিবাদে বিক্ষোভ করে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরে ৩ কলেজের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় ড্যামরা ও যাত্রাবাড়ি এলাকা। ভাঙচুর ও লুটপাট করা হয় কলেজ। সকাল থেকে কবি নজরুল কলেজের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভুল চিকিৎসায় অভিজিৎ নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ছাত্রদের উপর কালকে সোহরাওয়ার্দী যে ক্যাম্পাসটা আছে, ক্যাম্পাসটা পুরো ভেঙে দশনছ করে ফেলছে, কিচ্ছু রাখে নাই। পোলাপানের সার্টিফিকেট বা আনুষঙ্গিক যে ইগুলো থাকে, চারিত্রিক সনদপত্র যা থাকে সবকিছু শেষ করছে। একটা ঘন্টা প্রশাসনকে ফোন দিছি, বলে আমাদের যথেষ্ট ফোর্স নাই। ডিসি বলে যে আমরা যাইতে পারবো না। সেনাবাহিনী 2 গাড়ি আইসা ওনারা পিছে চলে গেছে। আমরা কই যাব? ছাত্রদের সাথে বাদ বিতরণটা হইলে তো ক্যাম্পাসটার জন্য দায়ী না। ওরা গতকালকে যে ন্যাক্কাজনক কাজ করছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। শাহবাগে জমায়েত হলেই বিনা সুদে মিলবে ১ লাখ টাকা ঋণ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রলোভনের এই গল্পকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা। নিম্ন আয়ের মানুষরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্যে। এমন খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি। আটক করা হয় বেশ কয়েকজনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সমাবেশেই যোগ দিলে মিলবে সর্বনিম্ন ১ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। লোকজন আসার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর ডেমরায় ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। রাজধানীতে গণজমায়েতের মাধ্যমে অরাজকতার আশঙ্কায় সকাল থেকেই এই অভিযান শুরু হয়। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে কথিত অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার সময় 3টি বাস ও 4টি মাইক্রোবাস থেকে 85 জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে 11 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঋণ প্রত্যাশীরা জানান, শাহবাগে জমায়েতের জন্য দেয়া হয়েছে টোকেন। তাদের দাবি, ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে 1000 টাকা। ঢাকা চলো 1 লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিব। টাকা দরকার মিটিং হইলে তো দিব।
মাগুরা শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল থেকে সমাবেশে যোগ দেওয়ার সময় ৩১ জন নারীসহ ৩৬ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। 1 লাখ টাকা দেবে, লোকে কিস্তির মধ্যে টাকা দেবে, আর লোকের প্রতি মাসে 1000 টাকা করে চালাইতে হবে। এই হাসিনা সরকারের এই টাকাটা ছিল, এর আগে ছিল না, এখন তার যে কোনো কাজে এটা লিখেছে, এটা মানুষের দেবে তার জন্য। টাঙ্গাইলের ভুইয়াপুরে বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় 13 জনকে। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। গাজীপুরের চক্রবর্তীতে আজও চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় সকাল 9টা থেকে চন্দ্রা নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করে শ্রমিকরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছেন। যারা বেতন পাননি তারা ফের মহাসড়কে নেমে বকেয়া বেতনের দাবি জানান। শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক ছেড়ে যাবে না বলেও জানায় তারা। প্রথম আলোর রাজশাহী ব্যুরো অফিসের কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এর আগে আলেম ওলামা এবং তাওহিদ জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। নগরীর 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রথম আলো অফিসের সামনে গিয়ে তারা মানববন্ধন শুরু করে। এক পর্যায়ে তারা প্রথম আলোর কার্যালয়ের গেটে হামলা করে সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয়। তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা রকম স্লোগানও দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক আরজুকে আটক করে পুলিশে দিয়েছে প্রশাসন। রোববার দুপুরে তাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকা থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসেন নিরাপত্তা কর্মকর্তারা। মঙ্গলবার দুর্ঘটনার সময় পথচারী নাইম এবং রিকশায় যাত্রী আবু হায়াত এবং নাহিদ তাকে শনাক্ত করে। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার জাবির নতুন কলা ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের 53 আবর্তনের মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা রাচি। এ ঘটনায় গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে 11 দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বাংলাদেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁয় আমরণ অনশন কর্মসূচি পালন করেছে নকল নবিশরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অনশন শুরু করে নকল নবিশরা। তারা জানান, সরকারি অফিসে চাকরি করেও কেন তাদের বেসরকারি সুযোগ সুবিধা ভোগ করতে হবে, এমন বৈষম্য থেকে মুক্তি পেতে তাদের এই আমরণ অনশন। 37 দিন ধরে কলম বন্ধ রেখেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে জানান তারা। ছাত্র আন্দোলনে আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছে সুনামগঞ্জের ভুক্তভোগী পরিবার। মামলায় আসামিদের তালিকা ও গ্রেফতার নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বাদীর অভিযোগ, স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এই বাণিজ্যের সঙ্গে জড়িত। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের দিন গত 4 আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশের গুলিতে গুরুতর আহত হন শিক্ষার্থী জহুর আলী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সবশেষ ঠিকানা সাভারের সিআরপি। শরীরে বয়ে বেড়াচ্ছেন শতাধিক স্প্লিন্টার। উন্নত চিকিৎসা ছাড়া যা অপসারণ সম্ভব না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার 1 মাস পর চিকিৎসা সহায়তার শর্তে সুনামগঞ্জের স্থানীয় এক সাংবাদিক মাসুম হেলালের পরামর্শে পুলিশ কর্মকর্তার নামে মামলা দায়ের করেন জহুরের বড় ভাই হাফিজ আলী। কিন্তু সেই মামলায় আসামির সংখ্যা বেড়ে হয় 99 জন, আর সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিবলু আহমেদ চৌধুরীকে, যার কিছুই জানেন না বাদী নিজে। আমাকে নিয়ে কোর্টে গেল, তারপরে
অনেকগুলো কাগজ দিয়েছে, কাগজের মধ্যে আমার সিগনেচার নেওয়া হয়েছে। 99 জনের নামে মামলা আর 200 জন অজ্ঞাতনামা। ওদেরকে আমি সবাইকে চিনার মতন না। সবাই তো আমার শত্রু না, আমাকে গুলি করেছে ওসি খালেক, রাজন ওর সদস্যরা। কোনো এক পক্ষ মামলাটিকে ঘিরে বাণিজ্য করছে এমনটা বুঝতে পেরে মামলা তুলে নিতে গেলে হাফিজকে তুলে নিয়ে করা হয় নির্যাতন। দেখা যায় আমি কোর্টে গেছি, যাওয়ার পরে আমাকে কিছু সন্ত্রাসীরা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা মারধর করেছে, করার পরে আমাকে থানা হস্তান্তর করেছে। তবে এসব কিছুকে বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি অভিযুক্ত সাংবাদিক মাসুম হেলালের। আমি এই মামলায় কে বা কারা আসামি হয়েছে না হয়েছে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি মামলার যে ভিকটিম, মামলার যে বাদী, তাদের অনুরোধে এই মামলায় যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম, এই মামলায় আমি সাক্ষী হয়েছি। মামলা বাণিজ্যের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা যদিও আমাদের কাছে কোনো অভিযোগ জানায়নি, কিন্তু আমরা সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা নিজেরাই স্ব-উদ্যোগে আমরা এটা যাচাই বাছাই করছি, এটা সত্যতা নিরূপণের চেষ্টা করছি। যদি এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে, কেউ জড়িত থাকে, তথ্য প্রমাণ পাওয়া যায়, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে অবশ্যই আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আসামি পক্ষের আইনজীবী জানান, এরই মধ্যে আদালতে মামলাটি প্রত্যাহারের বিষয়ে আবেদন করেছে বাদী পক্ষ। বিজ্ঞ আমলি আদালত এটা যাচাই বাছাই করার জন্য তারা একটা সমন ইস্যু করছিলেন। সেই সমনের ভিত্তিতে শুনলাম 11 তারিখে বাদী নাকি কোর্টে আসছিল। কোর্ট যখন তারা খুঁজলেন যে সমন তো দিয়েছিলাম বাদী আসছে কিনা, তখন বাদীর আর পাওয়া যায়নি। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম বাদীকে তারা যেন কোর্ট থেকে নিয়ে চলে। ইতিমধ্যে এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ 5 আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তারের পর বর্তমানে জামিনে আছেন। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ নেতার দখলে থাকা 200 বছরের পুরনো বৌদ্ধ বিহার ও জমি এখনও উদ্ধার হয়নি। আদালতের নির্দেশ থাকার পরও পুনর্দখলে নিতে পারেনি স্থানীয় প্রশাসন। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এতদিন মুখ খোলার সাহস পায়নি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 200 বছরের পুরনো কক্সবাজারের টেকনাফের দক্ষিণ বড় বৌদ্ধ বিহার। 2009 সালের আগেও এই বৌদ্ধ বিহারে ছিল পুণ্যার্থীদের পদচারণা। আসতেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বৌদ্ধ বিহার ও এর আশপাশের প্রায় 12 একর জমি দখলে নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদ মোহাম্মদ আলী। বিহারে থাকা বৌদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলে। যখন এমপি ক্ষমতা তো কলজের নাম দিয়ে এটা কলজ গরিম বলে হয়ে রাখেন, কলজের নাম দিয়ে কি করছে তারা এন দখল করে ফেলে। এই আছে মানুষ আলি আয় তো একটু বাঙালি তো সব মানুষ আইয়ে রে লুটপাট করে। আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ জানা নাই, আমরা সবসময় সহযোগিতা করছি, এই জিনিসটা ঠিক আর জন্য। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আদালতের আদেশ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সীমা ঘরের এই বুদ্ধ মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তির যা অবস্থাটা দেখতে পেয়েছি আজকে, সেটা খুবই নাজুক। কোর্টের থেকে আদেশ, এটা জেলা প্রশাসক মহোদয় থেকে আদেশ আসার পরও উপজেলা প্রশাসন কেন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। বৌদ্ধ বিহার ও দখলে থাকা এলাকা পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলছেন, দখলদাররা প্রাচীন বৌদ্ধ বিহারের চিহ্নটুকুও রাখেননি। এটা নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে। 4 বছরে আমরা যে কাগজপত্র এখন আপডেটেড পেয়েছি, সেখানে ডিসি সাহেব এখানকার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিলেন। 1 মাস হয়ে গেল, কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা। দখলদাররা নাকি এখান থেকে পালিয়ে গেছে। আমরা মনে করছি এই সরকারের সময়ে এটা দখলমুক্ত করার একটা সুযোগ হয়েছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রাশেদ মোহাম্মদ আলী পলাতক থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসকও বক্তব্য দিতে রাজি হয়নি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
রাতভর র্যাগিংয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত 7 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 23 নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। আহত একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে এবং বাকি দুজনকে বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত 7 শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ডিসিপ্লিনারি বোর্ডের সভায় ইতিমধ্যে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। ডিন কাউন্সিল, তারপর প্রভোস্ট কাউন্সিল, তারপরে আমাদের যে ডিসিপ্লিনারি বোর্ড আছে তারা ওদেরকে 1 বছরের জন্য বহিষ্কার করছে এবং একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে যে এদের শুধু হল থেকে বহিষ্কার না, এদের একাডেমিক কি শাস্তির বিধান আছে সেই বিধানটা দেখে এনকোয়ারি করে তাদের ওই শাস্তিও নিশ্চিত করবে। চট্টগ্রামে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বে অবহেলায় ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সকালে নগরীর জামাল খানের চেরাগি পাহাড় মোড়ে পরিচ্ছন্নতা কাজ দেখতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কাজ না করে দায়িত্ব অবহেলা করলে তাদের চাকরি চলে যাবে। নগরীতে ক্লিন হিসেবে গড়ে তোলার স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় নগর অপরিষ্কার থাকলে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বলেও জানান মেয়র। পরে কয়েকটি জায়গায় মশার ঔষধ ছিটানো হয়। চট্টগ্রামকে একটি সুন্দরভাবে সাজানোর চিন্তা করেছি। 41টা ওয়ার্ডে কোনো ধরনের জনদুর্ভোগ দেখেন আপনারা আমাকে জানাবেন। পরিচ্ছন্ন কর্মকর্তারা আছেন, তাদেরকে আবারও বলছি যে কোনো ধরনের ফাঁকিবাজি আপনারা করবেন না। এটাকে আপনারা আপনাদের যে রুজি রোজগারের যে উপায় হিসাবে নিয়েছেন, এটাকে আপনারা অবশ্যই হক হালালি হিসাবে সেটা নেবেন। চট্টগ্রামের মিরসরাইতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ডাকাত দলের 1 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে খাগড়াছড়ি সদর এলাকা থেকে 12 ভরি স্বর্ণালংকার, নগদ 1,23,000 টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। তার নাম নিউটন ধর। পুলিশ জানায়, নিউটন দীর্ঘদিন মিরসরাই উপজেলার বারৈহাট বাজারে একটি জুয়েলারি দোকানে কাজ করতেন। গত 27 আগস্ট রাতে ওই দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসন বিষয়ে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছে গণ উন্নয়ন কেন্দ্র। দুপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ও নারী পুরুষের যে পরিবর্তন হয় তা থেকে মুক্তি পেতে নিরাপদ অভিবাসন মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পথ দেখায়। বক্তব্য দেন গাইবান্ধা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুর রহিম, জনশক্তি বিষয়ক কর্মকর্তা নিসারুল হক, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল ও আফরোজা লুনা সহ অন্যান্যরা। উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশার চাদর ঢেকে যাচ্ছে প্রকৃতি। দিনে উত্তাপহীন ঝলমলে রোদ থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে গোটা জেলা। একই কারণে রাতে বেশ ঠান্ডা অনুভূত হওয়ায় গায়ে মোটা কাপড় ব্যবহার করছেন এলাকাবাসী। সকালে ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। এদিকে ঋতুর পালা বদলে জেলার শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন 5 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তেঁতুলিয়ায় আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। কয়দিন থেকে এই পঞ্চগড়ে শীত বেড়ে চলেছে। মধ্যরাত থেকে ঘন কুয়াশা আর শীতের কাপড় ঢাকা নিতে হচ্ছে। এই জেলা প্রচণ্ড শীত পড়তেছে, যত দিন যাচ্ছে ততই বাড়তেছে শীত। ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো
পার্লো অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়। বিশ্ববাজারে দক্ষ পেশাজীবী তৈরিতেও সহায়তা করবে এই অ্যাপটি। অ্যাপটির কন্টেন্ট, লেখা ও ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ সেন্টারে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডটেক এক্সপার্ট ও পার্লোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহনি। অনুষ্ঠানে আরও ছিলেন পার্লোর বাংলাদেশ পার্টনার মোহাম্মদ সেলিম FCMA, হাসনাইন তৌফিক আহমেদ FCMA, এসএসসি গ্রুপের বিজনেস প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেকে। বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী নূর রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর বের করা হয় বর্ণাঢ্য র্যালি। উপাচার্যের নেতৃত্বে র্যালিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি, এই স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে 2 দিনব্যাপী তথ্য মেলা। সকালে সচেতন নাগরিক কমিটির আয়োজনে 2 দিনের মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, 16 বছর আগে তথ্য অধিকার আইন করা হলেও সাধারণ মানুষ এই বিষয় এখনও জানে না। এই ভালো আইনটির বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের 21টি স্টল অংশ নেয়। চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজন। এরই সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে অভ্যুত্থানের চেষ্টা, অর্ধশতাধিক আটক। বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ। মামলা দায়েরের পর বিপাকে ছাত্র আন্দোলনে আহতদের পরিবার, আসামিদের তালিকা নিয়ে বাণিজ্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর।